এবছর যারা কমার্স নিয়ে পড়াশোনা শুরু করেছো তাদের জন্য ডেবিট এবং ক্রেডিট বিষয়টা প্রথম দিকে কিছুটা জটিল মনে হতে পারে। একটি লেনদেনের সবসময় দুটি দিক থাকে, একটা ডেবিট দিক, একটা হচ্ছে ক্রেডিট দিক। আজ আমি তোমাদেরকে ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আজকে আমি যেটা আলোচনা করব, গোল্ডেন রুলস ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট। গোল্ডেন রুলস ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট। দেখো, অ্যাকাউন্টেন্সিতে অ্যাকাউন্টসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটার নাম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, দ্বিতীয়টার নাম হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, এবং তৃতীয়টার নাম হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল হচ্ছে ব্যক্তি সম্পর্কিত হিসাব, রিয়েল হচ্ছে সম্পত্তি ও দায় সম্পর্কিত হিসাব, এবং নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে আয় ব্যয় সম্পর্কিত হিসাব। এই পার্সোনালকে করতে পারে দেনাদার এবং পাওনাদার, মানে হচ্ছে ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স। দেনাদার এবং পাওনাদার, দেনাদার হচ্ছে ডেটার্স, পাওনাদার হচ্ছে ক্রেডিটার্স। এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টস। এটা ডেবিট হবে রিসিভার এবং ক্রেডিট হবে গিভার। যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি সুযোগ সুবিধা গ্রহণ করবে সে হবে ডেবিট, আর যে প্রতিষ্ঠান ও যে ব্যক্তি সুযোগ সুবিধা দেওয়া হবে যাকে, সে হবে ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে বা সম্পত্তি সম্পর্কিত হিসাবের ক্ষেত্রে ডেবিট হবে কামস ইন এবং ক্রেডিট হবে গোজ আউট। যদি সম্পত্তি আসে তাহলে ডেবিট হবে, এবং সম্পত্তি যদি চলে যায়, গোজ আউট হয়, তাহলে ক্রেডিট হবে। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট হবে এক্সপেন্সেস অ্যান্ড লসেস, এবং ক্রেডিট হবে ইনকাম। তাহলে তোমাকে ডেবিট এবং ক্রেডিট যে দুটি দিক থাকে, এই দুটি দিক তোমাকে ডেবিট ক্রেডিট সঠিকভাবে তোমাকে নির্ণয় করতে হলে এই বিষয়টা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই তিনটি বিষয় যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো ট্রানজ্যাকশনকে ডেবিট ক্রেডিট হিসাবে সাজাতে পারবে। এবার দেখো, কিছু উদাহরণের সাহায্যে আমরা এটা আরও পরিষ্কারভাবে বুঝে নিই যে কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে। পারচেস ফার্নিচার ফর ক্যাশ। দেখো, ক্যাশে একটা ফার্নিচার ক্রয় করেছি, তাহলে ফার্নিচার এবং ক্যাশ এই দুটোই হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তি সম্পর্কিত হিসাব। ফার্নিচার এবং ক্যাশ এই দুটি হচ্ছে সম্পত্তি সম্পর্কিত হিসাব। তাহলে যেটা আসে কাম ইন সেটা হবে ডেবিট, এবং যেটা চলে যায় গোজ আউট সেটা হবে ক্রেডিট। তাহলে এখানে আবার পারচেস করার সময় ফার্নিচারটা আমার কাছে চলে এলো, তাহলে ফার্নিচার হয়ে গেল কাম ইন, এবং তার পরিবর্তে আমার কাছ থেকে ক্যাশটা চলে গেল, ক্যাশ হয়ে গেল গোজ আউট। তাহলে যেটা আসে সেটা কি হয়, কাম ইন হবে ডেবিট, তাহলে ফার্নিচার
অ্যাকাউন্ট হবে ডেবিট, টু ক্যাশ হবে ক্রেডিট। ক্রেডিট লেখার সময় আমরা টু লিখি, ক্যাশ হবে ক্রেডিট। এখানে অ্যামাউন্ট কিন্তু দুটো সেম হবে। সোল্ড ফার্নিচার ফর ক্যাশ। দেখো ক্যাশে একটা ফার্নিচার আমি বিক্রি করেছি, তাহলে বিক্রি করলে আমার ফার্নিচারটা কি হয়, গোজ আউট হয়ে যায়, ফার্নিচারটা আমার কাছ থেকে চলে যায় সেল করলে। এবং সেল করার পরে আমার কাছে কি আসে, ক্যাশটা আমার কাছে চলে আসে। তাহলে কি হবে, ক্যাশটা আমার কাছে কাম ইন হয়ে যাবে। ক্যাশটা আমার কাছে চলে এলো, আমার কাছ থেকে ফার্নিচারটা বেরিয়ে গেল। তাহলে কাম ইন হয়ে যাচ্ছে ডেবিট, আর গোজ আউট হয়ে যাচ্ছে ক্রেডিট, সম্পত্তি সম্পর্কিত হিসাবের ক্ষেত্রে। তো ফার্নিচার এবং ক্যাশ এই দুটি হচ্ছে সম্পত্তি সংক্রান্ত হিসাব। তাহলে ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এবং ডেবিটটাকে ডিআর লেখা হয়, এবং টু ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, এই দুটির অ্যামাউন্ট সেম হবে। পারচেস ফার্নিচার ফ্রম এ বি কোম্পানি। তাহলে আমি পারচেস ফার্নিচার ফ্রম এ বি কোম্পানি অন ক্রেডিট। তাহলে আমি এ বি কোম্পানির কাছ থেকে একটা ফার্নিচার ক্রয় করছি, কিন্তু অন ক্রেডিটে, মানে ধারে। ধারে এ বির কাছে, এ বি কোম্পানির কাছে আমি একটা ফার্নিচার কিনেছি। তাহলে আমার কাছে ফার্নিচারটা চলে এলো, কিন্তু এ বিকে আমি কোনো নগদ ক্যাশ দিইনি, কারণ আমি ধারে নিয়ে কিনেছি। আমাকে এ বিকে টাকা দিতে হবে, সেটা আমাকে দিতে হবে পরে। তাহলে এখানে এন্ট্রিটা কি পাস হবে, দেখো ফার্নিচার ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, কারণ ফার্নিচার যখন পারচেস করলাম ফার্নিচারটা আমার কাছে চলে এলো, কাম ইন হয়ে গেল ফার্নিচার, ফার্নিচার হয়ে গেল ডেবিট। এবং আমার কাছ থেকে কোনো গোজ আউট হয়েছে, কোনো কিন্তু গোজ আউট হয়নি, কোনো ক্যাশ আমি তাকে, এই এ বি কোম্পানিকে কোনো কিন্তু নগদ টাকা দিইনি। কিন্তু আমাকে তাকে টাকা দিতে হবে, পরে দিতে হবে। তাহলে কাকে দিতে হবে, যার কাছ থেকে আমরা ধারে পারচেস করি তাকে বলা হয় ক্রেডিটর। তাহলে এ বি কোম্পানি হচ্ছে আমার কাছে ক্রেডিটর, যার কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা হয় সে হবে ডেবিট, আর যাকে সুযোগ সুবিধা দেওয়া হবে সে হবে ক্রেডিট। তাহলে বলো তো, এই যে ক্রেডিটার যেটা আছে, ক্রেডিটার মানে এ বি কোম্পানিকে, এ বি কোম্পানিকে আমাকে টাকা দিতে হবে না তার কাছ থেকে টাকা নেব। তাহলে যাকে আমি যেহেতু ধারে এ বির কাছ থেকে ধারে কিনেছিলাম, সেহেতু একে টাকা আমাকে দিতে হবে। তাহলে ক্রেডিট মানে গিভার, তাহলে এ বিকে আমাকে দিতে হবে, টাকা আমাকে দিতে হবে। তাহলে দিলে হবে কি ক্রেডিট, গিভার হবে কি ক্রেডিট। তাহলে এখানে হবে এ বি কোম্পানি সোল্ড ফার্নিচার টু রাহুল অন ক্রেডিট। দেখো রাহুলকে একটা ফার্নিচার আমি ধারে বিক্রি করেছি। তাহলে ধারে ধারে বিক্রি করলে আমি রাহুলের কাছ থেকে কিন্তু কোনো নগদ টাকা পাচ্ছি না এখন। রাহুল আমাকে টাকাটা পরে দেবে, কিন্তু আমার কাছ থেকে ফার্নিচারটা কিন্তু বেরিয়ে গেল, ফার্নিচার হয়ে গেল গোজ আউট। তাহলে ফার্নিচার যদি গোজ আউট হয়, তাহলে ফার্নিচার হয়ে গেল গোজ আউট, গোজ আউট হলে হয়ে যাবে ফার্নিচারটা ক্রেডিট। কিন্তু রাহুলের কাছ থেকে আমি টাকাটা পাবো, কিন্তু পাবো পরে। তাহলে যাকে ধারে বিক্রি করা হয় তাকে বলা হয় ডেটার্স। তাহলে রাহুলের কাছ থেকে আমি কি করব, সুযোগ সুবিধা কিন্তু গ্রহণ করব। তার সুযোগ সুবিধা যদি গ্রহণ করা হয় সে হবে ডেবিট। তাহলে এখানে হবে রাহুল অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার। মনে করো ধরো এটা 2000 টাকার ফার্নিচার আমি বিক্রি করেছিলাম ধারে,
দেখো এই রাহুলকে একটা ধারে বিক্রি করেছিলাম, রাহুল যদি আমাকে টাকাটা দিয়ে দেয় তাহলে কি এন্ট্রি হবে? তাহলে রিসিভ ক্যাশ ফ্রম রাহুল 2000 টাকা। আমি 2000 টাকার রাহুলের কাছ থেকে ক্যাশ রিসিভ করলাম। কাম ইন কি হবে? কাম ইন হয়ে যাবে ডেবিট। তাহলে ক্যাশ চলে এলো, ক্যাশ কাম ইন হলো, তো ক্যাশ হচ্ছে কাম ইন, ক্যাশ হচ্ছে আমার কাম ইন। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2000, ক্রেডিট হয়ে যাবে টু রাহুল। রাহুলের কাছ থেকে 2000 টাকা পেলাম। এবার দেখো রাহুল এখানে ছিল ডেবিট, এখানে রাহুল হচ্ছে ক্রেডিট। তো ডেবিট এবং ক্রেডিট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার ট্রানজ্যাকশনটা পড়ে থাকছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার। দেখো ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। তাহলে ক্যাশটা যদি ব্যাংকে জমা করে দিই তাহলে কি ট্রানজ্যাকশন পাস হবে? কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে? তো ক্যাশটা চলে যাচ্ছে কোথায়? ব্যাংকে। তাহলে ক্যাশ থেকে কমে যাচ্ছে, তাহলে ক্যাশটা হয়ে যাচ্ছে গোজ আউট, আর ক্যাশটা যে জমা হচ্ছে কোথায়? ব্যাংকে। তাহলে ব্যাংক হয়ে গেল ডেবিট, আর ক্যাশটা চলে যাচ্ছে, গোজ আউট হয়ে যাচ্ছে, তো ক্যাশ ক্রেডিট। স্যালারি পেড, এটা ট্রানজ্যাকশন হবে। তো স্যালারি পেড করলে আমার কি হচ্ছে? ক্যাশটা গোজ আউট হয়ে যাচ্ছে, ক্যাশটা চলে যাচ্ছে, এবং ডেবিট হবে কি? এক্সপেন্সেস। তো স্যালারি একটা আমার খরচ, তাহলে কি হবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে, সমস্ত ধরনের এক্সপেন্সেস এবং লসেস কি হবে? ডেবিট। তাহলে একটা বিজনেসের যত ধরনের এক্সপেন্সেস থাকবে বা খরচ থাকবে সেটা কি করব? ডেবিট হবে টু ক্যাশ। পেড ট্যাক্সেস ইন ক্যাশ, তাহলে এক্সপেন্সেস হবে ডেবিট, তাহলে ট্যাক্স আমার একটা খরচ, শেষ অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট হবে। আর আমার কাছ থেকে ট্যাক্স পে করার জন্য আমার ক্যাশটা বেরিয়ে গেল, গোজ আউট হয়ে গেল, ক্যাশ হয়ে গেল ক্রেডিট।